ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। এবং সর্বশেষ জানাবো, ভারতের পররাষ্ট্র সচিব হাজির একই দিন 27 রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেন ভারতীয় প্রোপাগান্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা তলানি গেছে। ভারত এখনও শেখ হাসিনার পতন মানতে পারছে না। তাদের ভাবনায় এখনও শেখ হাসিনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শুভেন্দু বলেছেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতির মধ্যেই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয়ে গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছেন, সেটি বন্ধ করার জন্য বলা হয়েছে। এ প্রসঙ্গে ভারত
ভারতের পররাষ্ট্র সচিবও হাজির একই দিন। 27 রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেন ভারতীয় প্রোপাগান্ডা। বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয়দের আকাশে। 5 আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সরকারের গণঅভ্যুত্থানে পতনের পর যে ভ্রু কুঁচকেছে ভারত, সেটা এখনো ওই পর্যায়ে। স্বাভাবিকই হতে পারছে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু এটা যেন শুধু কাগজে কলমেই থাকবে। বাস্তবে বাংলাদেশের সবকিছুর মাতব্বরিটা ভারতই করবে। বাংলাদেশও তার ভালো মন্দ যেন ভারতকে জিজ্ঞেস করে অনুমতি নিয়েই করতে হবে। মালদ্বীপ, শ্রীলঙ্কাতেও এমন দাদাগিরি চলছিল, সেখানকার মানুষ মুক্ত হয়েছে। এরপরই ভারতের সন্দেহ ছিল বাংলাদেশও ওইভাবে হাতছাড়া হয়ে না যায়। সেজন্যই 2024-এর 7 জানুয়ারির জাতীয় নির্বাচনটা বিশ্বের গণতন্ত্র মনা সব দেশকে সাইড করে ভারত তার ইচ্ছে মতো একতরফা করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে। আওয়ামী লীগ ওই নির্বাচন এমনভাবে করে যে বিরোধী কোনো দলও পাচ্ছিল না, ফলে নিজ নিজ দলের একজনকে ডামি বিরোধী দলের বানিয়ে নির্বাচন অনুষ্ঠান করে বিপুল আসনে জয়লাভ করে। বাংলাদেশের গণতন্ত্র পদদলিত হয়। ভারত যাদেরকে ওই ফর্মুলায় নির্বাচন করিয়ে নিজের পছন্দের সরকার তৈরি করে নিজের কবজা করে রাখে, সেখানে আর ভিন্ন মত আসবে কোত্থেকে? জুলাই আগস্টের আন্দোলন শেখ হাসিনা ও ভারতে সেই সাজানো সংসার তছনছ করে গণঅভ্যুত্থান ঘটায়। সে থেকেই বিস্ময়ের ঘোর কাটছিল না ভারতীয়দের। ভ্রু কুঁচকে যায়, কিভাবে কি হলো সেটা ঠাউর করতে ব্যর্থ হওয়ার লজ্জায়। শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয়ী শুধু নয়, হাজারো আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠাঁই দিয়ে উদারতা দেখায়। পাশাপাশি সেই 5 আগস্টের পর থেকে যা যা তারা করেছে সেই বর্ণনা এখন আর দেওয়ার প্রয়োজন নেই। দুদণ্ড শান্তি দেয়নি তারা বাংলাদেশের মানুষকে ও উপদেষ্টা পরিষদকে। বহু ইস্যুতে উত্তপ্ত করার চেষ্টা চলে। বাংলাদেশের মানুষও পরিস্থিতি বুঝে শান্ত থেকে ভারতের পাতা ফাঁদে দেয়নি পা। সর্বশেষ যে পরিস্থিতি তারা করেছে কলকাতা ও আগরতলায়, বাধ্য হয়ে 2 উপ-হাই কমিশনকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশ। এই হাই কমিশনে হামলা, পতাকায় আগুন, লুটপাটও বাংলাদেশের মানুষ শান্তভাবে হজম করেছে। কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাল্পনিক ও মিথ্যা সব ঘটনা তৈরি করে প্রচারে ব্যস্ত বিশ্ব মিডিয়ায়। পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ তটস্থ। সংখ্যালঘু নির্যাতনের কার্ড এখনও চালাচ্ছে ভারতীয় মিডিয়া। এতে সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ হলেও তাদের মিডিয়াকে এমন অপপ্রচার রোধে কোনো পদক্ষেপ নেয়নি শতবার আন্তর্জাতিক মিডিয়া ফ্যাক্ট চেক করে ভারতের মিডিয়ার মিথ্যা তথ্য প্রকাশের পরও। ভারত সরকার ওই মিথ্যা সব তথ্য বিশ্বাস করেই যাচ্ছে, যার প্রমাণ মমতা ব্যানার্জি ও সর্বশেষ ঢাকায় পররাষ্ট্র সচিবের বক্তব্য। নানাভাবে ভারত বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে হয়রানির চেষ্টা করে ভিসা প্রদান বন্ধ, আমদানি রফতানিতে বিঘ্ন ঘটিয়ে বাংলাদেশ বাধ্য হয়ে পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে আমদানির উপায় খুঁজে বের করে। একই সঙ্গে ইউরোপের অনেক দেশে বাংলাদেশের ছাত্র ও শিল্পপতিদের ভিসা নিতে দিল্লিতে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাও ভারতীয় ভিসা না দেওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রধান উপদেষ্টা তাই তো ইউরোপিয়ান ইউনিয়নের 27 দেশের কূটনীতিবিদদের ঢাকায় আমন্ত্রণ করে তাদের সঙ্গে সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করে। কিন্তু অনেকটাই ঠিক ওই দিনই ভারতের পররাষ্ট্র সচিব জরুরি এক সফরে আসেন ভারতীয় বিমান